সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আসমান জমিনের একচ্ছত্র অধিপতি। সলাত ও সালাম বর্ষিত হোক আল্লাহর বান্দা ও রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর এবং তার পরিবারবর্গ এবং তার সাহাবাদের ওপর। অতঃপর একবিংশ শতাব্দীতে পশ্চিমা সাম্রাজ্য বনাম ইসলামী সভ্যতার চলমান সংঘর্ষের বুদ্ধিভিত্তিক ময়দানে পশ্চিমা হয়েও যেসব লেখক, বিশ্লেষক কিংবা অ্যাক্টিভিস্টরা মিথ্যাচারের আশ্রয় নিতে চাননি, তাদের মধ্যে অন্যতম হলেন মাইকেল সইয়ার। কোনো কিছুই যেন এই মানুষটিকে আমেরিকার জন্য কিছু অপ্রিয় সত্য বর্ণনা করা থেকে রুখতে পারেনি। এই ব্যাপারে মাইকেল সইয়ার অনন্য ও প্রশংসার দাবিদার। কিন্তু তবুও কারও দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ যে একেবারেই নিখুঁত থাকবে, ব্যাপারটি তেমনও নয়। বিশেষ করে মাইকেল সইয়ারের মূল ইংরেজি বইগুলো টার্গেট অডিয়েন্স যেখানে মুজাহিদদের ব্যাপারে একেবারেই অজ্ঞ কাফিররা ছিল, সেখানে বাংলায় অনুদিত বইয়ের টার্গেট অডিয়েন্সের বেশিরভাগই হল মুসলিমরা। আর মুসলিম হয়ে ইসলাম কিংবা ইসলামের জন্য যুদ্ধরত মুজাহিদদের সম্পর্কে ভুল জানার বা ভুল বোঝার সামান্যতম অবকাশও যেন না থাকে, সেই লক্ষ্যেই মূলত মাইকেল সইয়ারের বইও সম্পাদনা করা হয়েছে। অবশ্য সম্পাদনা না বলে ব্যাখ্যামূলক টিকা যোগ করা বললেই বরং আরও যথাযথ হয়। তবে সেই ব্যাপারে বিস্তারিত যাওয়ার আগে প্রথমে বই সিলেকশনের ব্যাপারেই কিছু বিষয় জানানো সমীচীন মনে করছি। 9/11 থেকে ওসামা বিন লাদেনকে নিয়ে বই কম লেখা হয়নি, কিন্তু সবগুলোর মধ্যে মাইকেল সইয়ারের এই বইটাই পছন্দ করার দুটো প্রধান কারণ রয়েছে। প্রথমত, ওসামা বিন লাদেনের জীবন এবং কর্মপন্থার ওপরে যে পরিমাণ তথ্য উপাত্ত, বই, আর্টিকেল, বক্তব্য সামনে রেখে বইটি রচনা করা হয়েছে, তাতে বইটিকে একটা রিসার্চ পেপার বললেও কম বলা হয়। আর দ্বিতীয়ত, লেখক সংশ্লিষ্ট ব্যাপারে গঁদবাঁধা সব কথাবার্তা কপি পেস্ট করে দেন নাই, বরং প্রত্যেকটি গুরুত্বপূর্ণ ব্যাপারের শুদ্ধাশুদ্ধি নির্ণয়ের প্রয়াস চালিয়েছেন এবং শেষমেশ নিজের সিদ্ধান্ত উল্লেখ করেছেন। তাই বইটিকে এক কথায় কম্প্যারেটিভ বায়োগ্রাফি বললেই বরং অধিক জুৎসু হয়। এই সমস্ত অনন্যতার জন্য ওসামা বিন লাদেনের ব্যাপারে লেখা অনেক অনেক বইয়ের মধ্যে মাইকেল সইয়ারের এই বইটাই বেছে নেওয়া হয়েছে। মাইকেল সইয়ারেরও এখনও 2021 পর্যন্ত একক বই 4টে, আর সেই 4টের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা কুড়ানো বই হল ইম্পেরিয়াল হিউব্রিস 2004। কিন্তু তবুও তার লেখা ওসামা বিন লাদেন 2011 বইটাই বেছে নেওয়ার কারণ হল, এই বইতে একদিকে লেখকের আগের সমস্ত বইয়ের মূলভাব চলে এসেছে, অপরদিকে বইটি আগেরগুলোর তুলনায় অনেক বেশি তথ্য সমৃদ্ধ এবং একাডেমিক মানসম্পন্ন হয়েছে। মাইকেল সইয়ারের এই বইটি মনোযোগের সাথে পড়লেই সামগ্রিকভাবে তার সমস্ত বইয়ের চিন্তা ও উপলব্ধির ব্যাপারে যথেষ্ট ধারণা হয়ে যাবে ইনশাল্লাহ। এই কারণে মাইকেল সইয়ারের একক বইগুলোর মধ্যেও ওসামা বিন লাদেন বইটিকেই বেছে নেওয়া হয়েছে। এই তো গেল বই সিলেকশনের গল্প। এবার আসা যাক বইটি সম্পাদনার ব্যাপারে। প্রথমত, পুরো বইয়ের মূল কন্টেন্ট প্রায় হুবহু রেখে শুধু বিভিন্ন জায়গায় প্রয়োজনীয় টিকা যোগ করা হয়েছে। বিশেষ করে লেখকের হয় এসপার নয় ওসপার ধরনের মানসিকতার কারণে বেশ কয়েকবার ইসলামী শরিয়ার মৌলিক কিছু ব্যাপারে ভিন্ন, এমনকি উল্টো মেসেজও চলে এসেছিল। সেগুলো টিকার মাধ্যমে সাধ্যমতো স্পষ্ট করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, আলহামদুলিল্লাহ। তবে মূল বইয়ের প্রায় কিছু বাদ না দেওয়া হলেও সাথে আরেকটা ব্যাপার উল্লেখ্য, আর তা হল বইটিকে সহজপাঠ্য করতে এবং বাহুল্যতামুক্ত করতে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের সম্পাদক টিমোথি বেন্ট বইটির বিভিন্ন জায়গায় লেখকের বক্তব্যকে সংক্ষিপ্ত করে দিয়েছিলেন, আর তার সাথে লেখকের বিশাল বর্ণনামূলক কথাবার্তা বইয়ের শেষের নোটে নিয়ে গিয়েছিলেন। এক্ষেত্রে সংক্ষেপে হলেও বইয়ের মূল অংশেই যেহেতু লেখকের বক্তব্য স্পষ্টভাবে চলে এসেছে এবং পুরো বই আরও প্রাঞ্জল হয়ে উঠেছে, তাই অযথা পৃষ্ঠা না বাড়িয়ে বইয়ের নোট অংশের বিশাল বিশাল আলাপ অধিকাংশই বাদ দেওয়া হয়েছে। এগুলোর বাইরে গুরুত্বের কারণে অল্প কিছু টিকা রেখে দেওয়া হয়েছে, আর হাতে গোনা কয়েকটিকে মূল বইয়ে পুনরায় ফিরিয়ে আনা হয়েছে। নোটস অধ্যায়ে উল্লিখিত রেফারেন্সগুলো অবশ্যই রেখে দেওয়া হয়েছে, তবে সেগুলো পৃষ্ঠার ফুটনোটে আনা হয়েছে। ফলে মূল ইংরেজি বইয়ের নোটস অধ্যায়টি বাংলায় অনুদিত সাম্রাজ্যের ত্রাসে আর থাকেনি। দ্বিতীয়ত, একটি ছোট ব্যাপার অনেক বাক্য ব্যয় করে বলা হলে, জোর দিয়ে বলা হলে বা বারবার বলা হলে সেই ব্যাপারটি পাঠকের মনে আর ছোট কিছু থাকে না, বরং বিশাল কিছু হিসেবেই মনে গেঁথে যায়।
আরব যোদ্ধাদের ব্যাপারে শাইখ আবদুল্লাহ আজ্জামের সাথে ওসামা বিন লাদেনের দ্বন্দ্বের ব্যাপারে লেখকের ক্ষেত্রে এমন হয়ে গিয়েছে, তাও একাধিক স্থানে। তাছাড়া এক্ষেত্রে রেফারেন্স স্যাম্পল সিলেকশনেও লেখকের ত্রুটি হয়েছে বললে বাড়িয়ে বলা হয় না। দিন শেষে এই ছোট ব্যাপারটি এত বড় আকার ধারণ করেছে যে টিকা দেওয়া সত্ত্বেও শুরুতে একবার উল্লেখ করে দেওয়া সমীচীন মনে করলাম। তৃতীয়ত, উসামা বিন লাদেনের চিন্তার বিবর্তন নিয়ে যে সমস্ত ন্যারেটিভ সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে উঠেছিল, তার মধ্যে একটি ছিল সৌদি ন্যারেটিভ বা রিয়াদ ন্যারেটিভ। এই ন্যারেটিভের ব্যাপারে একটি প্রান্তিক অবস্থান খণ্ডন করলেও লেখক মাইকেল সইয়ার আরেকটি প্রান্তিক অবস্থান নিয়েছেন। এই ব্যাপারটিও স্পষ্ট করার চেষ্টা করা হয়েছে, আলহামদুলিল্লাহ। বিশেষ করে পুলিৎজার জেতা লরেন্স রাইট এবং তার সমমনাদের এক হাত নিতে গিয়ে বিভিন্ন ঘটনা ও পরিস্থিতিতে আল কায়দার অন্যান্য নেতাদের চিন্তা ও পরামর্শের ব্যাপারগুলো বইতে একেবারেই নিভু নিভু হয়ে গিয়েছে। এমনকি রিয়াদ ন্যারেটিভকে খণ্ডনের রেশ ধরে আল কায়দার বিস্তারিত কর্মপন্থাকেও অনেকটা শেখ উসামা বিন লাদেনের একক অবদান হিসেবেই চিত্রায়িত করা হয়েছে। কিন্তু বৈশ্বিক জিহাদের কর্মপন্থার যে কোনো একনিষ্ঠ ছাত্র উপলব্ধি করতে পারবে যে এই বিস্তারিত কর্মপন্থা কারও এক চিন্তার ফসল নয়, বরং এই কর্মপন্থা শাইখ আবদুল্লাহ আজ্জাম থেকে শুরু করে ওসামা বিন লাদেন, ড আইমান আজ জাওয়াহিরি, আবু মুসাব আসসুরি, আবু বক্কর নাজি সহ অসংখ্য আলিম, সেনানায়ক এবং সমরবিদদের সমন্বিত চিন্তার ফসল। তাই আল কায়দার বিস্তারিত কর্মপন্থা থেকে শুরু করে বিভিন্ন সময়ের কার্যক্রমের ক্ষেত্রে সংগঠনটির নেতৃত্বের সমন্বিত চিন্তার ব্যাপারটি মাথায় রেখেই বইটি পড়বার আহ্বান রইল। চতুর্থত, বইটিতে কয়েকটি জায়গায় একই বিষয়ের পুনরাবৃত্তি এমনভাবে হয়েছে যে কোনোটিই বাদ দেওয়া যায় না, কেননা সেগুলো আসলে বাহুল্য দোষ না, বরং এক প্রকার প্রয়োজনীয় এবং বিস্তারিত পুনরাবৃত্তি। সেক্ষেত্রে একই ধরনের টিকারও পুনরাবৃত্তি করা হয়েছে। বিষয়বস্তুর ওজনের কারণে পুনরাবৃত্তিই উত্তম মনে করা হয়েছে। পঞ্চমত, লেখক পশ্চিমা কাফির হওয়ায় রাসূলুল্লাহের কথা উল্লেখের পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীদের নামের পরে রাদিয়াল্লাহু আনহু, ইসলামের বিভিন্ন সময়ের গণ্যমান্য ইমাম, আলেম বা সমরনায়ক নামের পরে রাহিমাহুল্লাহ ইত্যাদি অনুপস্থিত ছিল। বইয়ে শুধু রাসূলুল্লাহের ব্যাপারে উল্লেখের পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে সাঁ এবং সাহাবীদের নামের পরে রাদিয়াল্লাহু আনহু বোঝাতে রদি যুক্ত করা হয়েছে। অন্য সমস্ত জায়গায় অপরিবর্তিত রেখে দেওয়া হয়েছে। কিন্তু এই ব্যাপারটিকে ইসলামের বিভিন্ন যুগের ইমাম, আলেম এবং সমরদের প্রতি অসম্মান বা বেয়াদবি হিসেবে নেওয়ার কোনো সুযোগ নেই। মুসলিম হিসেবে আমরা ইসলামের সমস্ত যুগের সমস্ত রাব্বানী ইমাম, আলেম, দায়ী, মুজাহিদ ও সমরনায়কদেরকে সম্মান করি ও ভালোবাসি। এবং পরিশেষে ওসামা বিন লাদেন শাহিদ হন 2011 সালের 2রা মে, আর মাইকেল সইয়ারের এই বইটি লিখার সময়কাল ছিল 2010-2011। ওইটি লিখার প্রথম প্রকাশকাল ছিল 2011 সালের জানুয়ারির মাঝামাঝি, অর্থাৎ ওসামা বিন লাদেনের মৃত্যুর মাত্র 3 মাস আগে বইটি প্রকাশিত হয়। আর ওসামা বিন লাদেনের মৃত্যুর পর এখনও পর্যন্ত বইটিতে আর তেমন কোনো সংযোজন বা বিয়োজন ঘটেনি। কিন্তু এটা যেহেতু জীবনী গ্রন্থ বা বায়োগ্রাফি, তাই ওসামা বিন লাদেনের জীবনাবসান এবং অতপর তার সম্পর্কে লেখকের মূল্যায়ন নিয়ে সার্থক পরিসমাপ্তি শিরোনামে একটি ক্ষুদ্র পরিচ্ছেদও যুক্ত করা হয়েছে, যাতে লেখকের মূলনীতি ও দৃষ্টিতেই ওসামা বিন লাদেনের এই জীবনী পূর্ণতা পায় এবং পাঠকের কৌতূহল কিছুটা হলেও নিবৃত হয়। মোটামুটি এই হল মূল বইয়ে যাওয়ার আগের যাবতীয় আলাপ। আশা করি বইটি বাংলা ভাষাভাষী মুসলিমদের জন্য সংশ্লিষ্ট বিষয়ের অনবদ্য একটি কাজ হয়ে থাকবে। আল্লাহ সুবহানাহু তাআলা সাম্রাজ্যের ত্রাস বইটির সাথে সংশ্লিষ্ট সকল বান্দাদের যাবতীয় প্রচেষ্টা কবুল করে নিন, একই সাথে কবুল করুন গুনাহ মাফের এবং সওয়াবে জারিয়ার উপলক্ষ হিসেবে। সলাত ও সালাম বর্ষিত হোক আমাদের নেতা মুহাম্মদ সায়ের ওপর, তার পরিবারবর্গ এবং তার সাহাবাদের উপর।